নমস্কার, আমি সুরজিৎ ঝা। আপনাদের অল ইউনিটি ভেন্যু একাডেমিতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সামনে যে ক্লাসটা আমি করাতে চলেছি সেই ক্লাসটি হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, ক্লাস 10 বা দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাই আমরা জানবো কিছু টপিক সম্বন্ধে এবং সেই টপিকটি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এই টপিকটির মধ্যে প্রথমে আমরা যেটা জানবো যে খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে উদ্দীপনা, উদ্দীপক ও সংবেদনশীলতা। অর্থাৎ এই গাছ বা উদ্ভিদ জগৎ যে উদ্দীপনায় সাড়া প্রদান করে বা কোন কোন উদ্দীপক এর প্রভাবে তা সাড়া প্রদান করে, তার মধ্যে তা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমরা এই প্রথম ক্লাসটিতে করব। এটা যেহেতু অনেক বড় চ্যাপ্টার, একটি ক্লাসে সম্ভব নয়, তাই পরপর অনেকগুলো পার্ট 1 পার্ট 2 করে বহু ক্লাস দিব। তো প্রথমে যেটা শুরু করছি আমি বেশি কথা না বলে, সেটা হচ্ছে যে উদ্দীপনা, উদ্দীপক ও সংবেদনশীলতা। তো আমাদেরকে এই চ্যাপ্টারটা জানার আগে জানতে হবে যে উদ্দীপক কাকে বলে, উদ্দীপনা কি, আর সংবেদনশীলতা কি। এবার যদি আমরা নর্মালি দেখি যে উদ্দীপক কাকে বলবো, আমরা উদ্দীপনা কাকে বলবো এবং সংবেদনশীলতা কাকে বলবো, আমি এখানে একটা এক্সাম্পল বা এখানে আমি একটা উদাহরণ দিয়ে যদি বোঝাতে চাই বা যদি আমরা বোঝানোর চেষ্টা করি একটা উদাহরণ বা এক্সাম্পল দিয়ে, তো উদ্দীপক মানে কি? উদ্দীপক মানে হচ্ছে যে উদ্দীপনা সৃষ্টি করছে, অর্থাৎ যার দ্বারা উদ্দীপনা সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলি উদ্দীপক। ঠিক আছে? উদ্দীপনা কি না, সেটা হচ্ছে সামগ্রিকভাবে যে পরিবর্তন বা সাময়িক যে পরিবর্তন, সেই সাময়িক পরিবর্তন থেকে আমরা উদ্দীপনা বলি। যদি আমরা এক্সাম্পল স্বরূপ বলতে চাই, তো খুব একটা মানুষের ক্ষেত্রে বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে খুব দেখা যায় যে জিনিসটা, মানুষের ক্ষেত্রেই বিশেষ করে, যে আমি একটা এক্সাম্পল সবসময় ইউজ করি বা উদাহরণ, যে ধরলাম এটা আমাদের যদি হাত থাকে একটা নর্মালি, তো এটা বোঝানোর জন্য আমি উদ্ভিদের ক্ষেত্রেও বলবো কিভাবে হচ্ছে, কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য আমি যেহেতু উদ্দীপক উদ্দীপনাটা বুঝাচ্ছি, তাই আমি একটা ছোট্ট করে উদাহরণস্বরূপ দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে এটা যদি মানুষের হাত থাকে, তো ধরলাম এখানে একটা মশা এসে বসলো। ঠিক আছে? এখানে একটা যদি মশা এসে বসে এখানে, তো কি হবে না, এক্ষেত্রে এই মশাটা এখানে কি হলো, এখানে কাটলো, যেটাকে বলা হয় আর কি, মানে তার যে শোষক নল যেটা দিয়ে সে রক্তটাকে করে চুষে নেয়, সেটা কি করলো, ফোটালো। তো এখানে আমাদের কি থাকে, অনেকগুলো নার্ভাস সিস্টেম থাকে বা অনেকগুলো নার্ভ থাকে, সেগুলো কি হয় না, এইভাবে আমাদের মস্তিষ্ক বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সঙ্গে কি থাকে, অ্যাটাচ থাকে। তো এখানে মশাটা বসলো, মশাটা বসে কি হলো না, কাটলো। এখানে কি হলো, মশাটা কাটলো, কিন্তু আমরা কি, এখানে কিছু আছে যেটা বলে সংজ্ঞাবহ নিউরন। ঠিক আছে? ওটা আমি পরে বলবো, আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, উদাহরণস্বরূপ বলছি যে এখানে যে মশা কাটলো, তো এখান থেকে আমি ধরে নিলাম যে এখানে কিছু আছে এক ধরনের জিনিস, যেটা কি করলো, যে এই যে মশাটা যে এখানে কাটছে, সেই সারাটা কি হলো, প্রধান এই সারাটাকে বহন করে নিয়ে গেল কোথায় না, আমাদের মস্তিষ্কে। সেখান থেকে অর্ডার এলো, অর্ডার আসার পরে কি হলো, আমরা এই মশাটাকে মারলাম। তো এখানে উদ্দীপকটাকে, এখানে এই মশাটা হচ্ছে এখানে উদ্দীপক। ও এই মশা যে শোষক নলটা আমাদের দেহে প্রবেশ করাচ্ছে বা শোষক নলটা যে আমাদের দেহে পুট করছে, সেই শোষক নলের প্রভাবে আমাদের দেহের যে পরিবর্তন, অর্থাৎ আমাদের যে চুলকুনি হচ্ছে বা কোনো ধরনের যে ফিলিং যেটাকে বলা হয় আর কি, অনুভূতি যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে উদ্দীপনা। অর্থাৎ উদ্দীপকটা এখানে কি, উদ্দীপকটা হচ্ছে মশা, উদ্দীপনা হচ্ছে কি, আমাদের যে অনুভূতি যেটা হচ্ছে, আমরা যেটা দিকে বুঝতে পারছি, সেই অনুভূতিটা হচ্ছে কি, সেই অনুভূতিটা হচ্ছে নাকি আমাদের উদ্দীপনা। আর সংবেদনশীলতা কি, সংবেদনশীলতা যে আমরা সাড়া প্রদান করছি, যে সাড়া প্রদানের যে ক্ষমতা, অর্থাৎ আমাদের নার্ভাস সিস্টেমে, এটা যদি আমাদের ব্রেন হয়, এখানে যাচ্ছে, এখান থেকে অন্য হাতে অর্ডার আসছে, এই হাতটা কী করছে, মশাটাকে মারছে বা সেখান থেকে সরিয়ে দিচ্ছে। তো এই যে মশাটাকে, যে এই হাতটা, অর্থাৎ কি হলো, মশাটা এখানে বসলো, ওখানে কি করলো, তার যে শোষক নল বা চোষক নল যেটা, সেই চোষক নলটাকে প্রবেশ করালো আমাদের স্কিনের মধ্যে বা ত্বকের মধ্যে। আমরা এখানে কি হলো, অনুভূতি হলো, সেটা চুলকুনি হতে পারে বা অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে সেটা জ্বালা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সেই অনুভূতিটা বহন করে নিয়ে গেল আমাদের মস্তিষ্কে, কে নিয়ে গেল সেটা পরে। তারপরে কি হলো, এখান থেকে কি হলো, সারা এখান থেকে কি হলো, অর্ডার এলো, অর্ডারটা এলো কি, আমরা মশাটাকে উড়ালাম বা মারলাম। তো এই যে সারা যে প্রদান করলাম, অর্থাৎ উদ্দীপক এলো, আমরা উদ্দীপনা গ্রহণ করলাম, উদ্দীপনা গ্রহণ করার পর উদ্দীপনাটার
ইসে যে সাড়া প্রদান করলাম বা উদ্দীপনার প্রভাবে যে সাড়া প্রদান ঘটলো, অর্থাৎ মশাটাকে যে উড়ালাম বা মারলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের সংবেদনশীলতা, সাড়া প্রদানের ক্ষমতা যেটা, সেটা হচ্ছে সংবেদনশীলতা। এবার হচ্ছে এটা বোঝা গেল যে উদ্দীপক, উদ্দীপনা এবং সংবেদনশীলতা বোঝা গেল। এবার উদ্ভিদের ক্ষেত্রেও এরকম উদ্দীপক থাকে, উদ্দীপনা থাকে এবং সংবেদনশীলতা থাকে। যদি এখনও যেহেতু ক্লাস দশম শ্রেণীতে অতটা ডিটেলসে নেই, কিন্তু যখন একটু আপার ক্লাসে যদি দেখা যায়, যদি বোঝাবার জন্য বলছি, এগুলো নেই সিলেবাসের বাইরে, তো একটু বলে রাখছি। যদি আপার ক্লাসে দেখা যায়, তো আমরা জানি অনেকে যে গাছকে কী করে, প্যাথোজেন অ্যাটাক করে। প্যাথোজেন মানে কি? প্যাথোজেন মানে হচ্ছে যে গাছের ক্ষতি করে, যে সেটা ব্যাকটেরিয়া হতে পারে বা ভাইরাস হতে পারে বা যে কোনো জিনিস হতে পারে, যেটা কি করবে, গাছের সামগ্রিকভাবে ক্ষতি করবে, বা পরজীবী যেটাকে বলা হয়, যেটা গাছের কি করে, সামগ্রিকভাবে ক্ষতি করে। সে যখন প্যাথোজেনটা যখন অ্যাটাক করে গাছকে, অর্থাৎ প্যাথোজেনটা যখন গাছকে অ্যাটাক করে, যখন গাছকে অ্যাটাক করে বা উদ্ভিদকে অ্যাটাক করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে উদ্ভিদ আর প্যাথোজেনের মধ্যে কিছু ডিফেন্স সিস্টেম বা ডিফেন্স মেকানিজম কাজ করে। সেই কিছু ডিফেন্স সিস্টেম বা সেই ডিফেন্স মেকানিজমে কিছু কেমিক্যাল রিলিজ হতে পারে, যে কোনো কিছু, শুধু অ্যাটাক করার ক্ষেত্রে শুধু বলে না, যখন এদের মধ্যে মিথজীবিতা তোমরা পড়ে এসছো, মিথজীবিতার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই দেখা যায়, যে কিছু কেমিক্যাল সাবস্টেন্স বা কিছু রাসায়নিক পদার্থ কি করে, সেই মিথজীবী জীব যেটা, বা ওটা হতে পারে শৈবাল হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, সে যখন কি করে, যে সে যখন মিথজীবিতায় আসে বা যখন লাইকেন টাইপের যে কোনো জিনিস যখন মিথজীবিতার সময় আসে বা যখন সে মিথজীবিতায় অংশগ্রহণ করে, ঠিক আছে, তো সেক্ষেত্রে কি হয়, যে সে কিছু কেমিক্যাল সাবস্টেন্ট ছাড়ে বা কিছু কেমিক্যাল সাবস্টেন্ট বা রাসায়নিক পদার্থ ছাড়ে। সেই রাসায়নিক পদার্থ বা উদ্ভিদও কিছু রাসায়নিক পদার্থ ছাড়ে, যেটার দ্বারা তারা চিহ্নিতকরণ করতে পারে। তো সেক্ষেত্রে সেই রাসায়নিক পদার্থটা প্যাথোজেনের ক্ষেত্রে হতে পারে বা মিথজীবী জীবের ক্ষেত্রে হতে পারে, সেই মিথজীবী জীবের ক্ষেত্রে হতে পারে, উদ্ভিদের ক্ষেত্রে। তো সেই যে রাসায়নিক পদার্থ যেটা ছাড়ে, ওটাও কিন্তু এখানে উদ্দীপনার কাজ করতে পারে। তো এক্ষেত্রে উদ্দীপকটা হতে পারে সেই প্যাথোজেনটা হতে পারে, মিথজীবী জীব হতে পারে এবং উদ্দীপনাটা রাসায়নিক পদার্থ হতে পারে, ঠিক আছে। এবার যদি প্যাথোজেন আসে, তো উদ্ভিদের ক্ষেত্রে কি হবে, উদ্ভিদ যদি প্যাথোজেন কি চেষ্টা করবে, প্যাথোজেন চেষ্টা করবে এই উদ্ভিদ যাতে রোগাক্রান্ত হয়। উদ্ভিদ কি চেষ্টা করবে, যাতে প্যাথোজেনকে প্রোটেক্ট করা যায়। তো এর মধ্যে কি হবে, তাদের মধ্যে একটা ফাইট হবে, সেটা হচ্ছে সাড়া প্রদান। এই সাড়া প্রদান বা সংবেদনশীলতা, বা এক্ষেত্রেও তাদের মধ্যে যে মিথজীবিতা যে তৈরি হবে, মানে মিথজীবিতা বলতে কি, মিথজীবিতা বলতে হচ্ছে যে তাদের মধ্যে যে একটা পারস্পরিক যে একটা বোঝাপড়া তৈরি হবে, সেটাও হচ্ছে কিন্তু সাড়া প্রদান, একদিক দিয়ে বলা যেতে পারে। তো এটা সংবেদনশীলতা বা সাড়া প্রদান গেল, ঠিক আছে। এবার হচ্ছে যে আরও যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে চলন এবং গমন। দুটো টপিক তোমরা জানো, একটা হচ্ছে চলন ও গমন। তোমাদের এখানে বিশেষ কিছু নেই, এই কটা টপিকের উপরেই আছে। তো চলন আমরা নর্মালি জানি, যে যখন আমরা একই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করব, সেটা হচ্ছে চলন। একই জায়গায় দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করব মানে কি, হয়তো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি স্থান পরিবর্তন করছি না, আমি একটা এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় দাঁড়িয়ে আমি কোনো স্থান পরিবর্তন করছি না। স্থান পরিবর্তন না করে আমি কি করছি না, আমি হাত নাড়াচ্ছি বা আমি পা নাড়াচ্ছি, যাই হোক না কেন, সেটা হচ্ছে চলন। যখন আমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন ঘটবে, কিন্তু বা অঙ্গ প্রত্যঙ্গের আমার কি ঘটবে, চলাফেরা ঘটবে, কিন্তু আমার স্থানটা একই থাকবে, অর্থাৎ আমার স্থানের কোনো পরিবর্তন ঘটবে না, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালিত হবে, সেটা হচ্ছে কি চলন। আর গমন কি, গমন হচ্ছে যখন আমার অঙ্গ প্রত্যঙ্গ তো সঞ্চালিত হবে এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের সাথে সাথে আমার সামগ্রীর স্থান পরিবর্তন ঘটবে। যদি বলতে হয় যে একটা ব্যক্তি, ধরে নিলাম আমি যে একটা ব্যক্তি, এই একজন ব্যক্তি, ঠিক আছে, এই একজন ব্যক্তি এই জায়গাটায় দাঁড়িয়ে আছে, কিন্তু এ কী করছে, যে এর জায়গা পরিবর্তন করছে না, এ একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে এ হাতকে একবার উপরে করছে, হাতকে একবার নিচে করছে, বা পাটাকে একবার আগাচ্ছে, পাটাকে একবার পিছাচ্ছে, কিন্তু এইটুকু জায়গার মধ্যেই, অর্থাৎ এ যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকেই কিন্তু সে কি করছে, নিজের হাত পাকে কি করছে না, হাত পাকে চলাচল করাচ্ছে বা হাতকে উপর নিচ করছে বা হাতকে আগে পিছনে করছে, কিন্তু এ কি করছে না, এর স্থান কিন্তু পরিবর্তন করছে না, অর্থাৎ এই ফিক্সড জায়গাতেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার কোনো স্থান পরিবর্তন হচ্ছে না।
তখন সেটা কি হচ্ছে, তখন যখন একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন তো করছে, কিন্তু সেই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে তার সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে না, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো না চলন। কিন্তু এই ব্যক্তিটি যদি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে নিজের এই জায়গাটাকে পরিবর্তন করে বা নিজের স্থানটাকে পরিবর্তন করে, তখন আমরা কি করব, তাকে বলবো গমন। হয়তো এই ব্যক্তিটা এখানে ছিল, এখান থেকে হেঁটে এই ব্যক্তিটা কোথায় চলে এলো, না এখানে চলে এলো, ঠিক আছে, ওখানে দাঁড়িয়েছিল, ওখান থেকে হেঁটে ব্যক্তিটা এখানে চলে এলো। যখন এই স্থান পরিবর্তন ঘটে গেল, কি ঘটলো না স্থান পরিবর্তন, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হলো, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া ঘটলো, এবং অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়ার মাধ্যমে কি হলো, এই যে ব্যক্তিটা এখানে ছিল সে কি করলো, স্থানকে পরিবর্তন করে এখানে চলে এলো, অর্থাৎ স্থানের পরিবর্তন হয়ে গেল। যখন অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে এই স্থানে পরিবর্তন হয়ে যাবে, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো গমন। এখানে একটা কোশ্চেন প্রায়ই আসে যে গমনের ক্ষেত্রে চলন কিন্তু অপরিহার্য, অর্থাৎ গমন যদি হয় তাহলে চলন কিন্তু হতেই হবে, কিন্তু চলন হলেই গমন হবে না। কেন, বোঝা গেছে যে আমি একটা জায়গাতে হাত পা নাড়ছি, সেটা কি হচ্ছে, চলন হচ্ছে, কিন্তু সেটা কি গমন হচ্ছে না, সেটা গমন হচ্ছে না, সেটা কি হচ্ছে না, সেটা শুধুমাত্র চলন হচ্ছে, তাই তো। কিন্তু গমন কি হচ্ছে, যখন আমি অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে আমার জায়গা পরিবর্তন করছি বা স্থান পরিবর্তন করছি। আমি যদি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া না করি বা আমার শরীর হয়তো হাত বা পা আমি যদি না নাড়িয়ে এখানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকি, তাহলে কি আমার গমন ঘটবে, কখনোই ঘটবে না। তাহলে আমার গমনের জন্য কি চলনটা আমার অনস্বীকার্য বা অপরিহার্য, আমাকে চলতেই হবে গমনের জন্য। কিন্তু চলনের জন্য গমন অপরিহার্য না, আমি এখানে দাঁড়িয়ে হাত পা নাড়লেও কিন্তু আমার এই চলন হবে, কিন্তু গমন হবে না। কিন্তু গমনের ক্ষেত্রে আমার চলনটা কিন্তু লাগবেই। এবার যদি কোশ্চেন আসে যে উদ্ভিদ কি করে, তাহলে আমরা জানি যে উদ্ভিদ কি হয়, একটা জায়গা থেকেই উৎপন্ন হয় এবং সেই জায়গাতেই কি হয়, স্থান পরিবর্তন করে, উদ্ভিদ করে না, সেই জায়গাতেই থেকে যায়, তাই তো। তো একটা উদ্ভিদ যে জায়গাতে সৃষ্টি হচ্ছে বা উৎপন্ন হচ্ছে সেই জায়গাতেই থেকে যাচ্ছে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু আমি যদি দেখি তো উদ্ভিদের চলন ঘটে, তো উদ্ভিদের যে ডালপালাগুলো থাকে তারা নাড়াচাড়া করে, ঠিক আছে, ঘটে কি না, বা উদ্ভিদের যে পাতা বা যেগুলো জিনিস তাদের কি হয়, নাড়াচড়া ঘটে। তো কি উদ্ভিদের তাহলে কি ঘটছে, যে চলন তো ঘটছে, মানে ডালপালা নাড়াচড়া করছে, পাতা বা যে ইগুলো উদ্ভিদের যে তোমার কাণ্ডের উপরি অংশের যে পার্টগুলো সেগুলো কি হচ্ছে, নড়াচড়া তো করছে, কিন্তু কি হচ্ছে না, তাদের স্থান পরিবর্তন হচ্ছে না। মানে একটা জায়গায় দাঁড়িয়েই উদ্ভিদের ডালপালা বা তোমার পাতা এগুলো নড়াচড়া করছে, কিন্তু কি হচ্ছে না, স্থান পরিবর্তন ঘটছে না। যখন স্থান পরিবর্তন ঘটবে না তখন তাহলে আমরা কি জানি, সেটা হচ্ছে কি চলন, অর্থাৎ উদ্ভিদ চলনে সক্ষম, অর্থাৎ উদ্ভিদের চলন তো ঘটে কিন্তু কি ঘটে না, না গমন ঘটে না। অর্থাৎ উদ্ভিদের চলন ঘটে কিন্তু কি ঘটে না, গমন ঘটে না, ঠিক আছে, উদ্ভিদের চলন ঘটে কিন্তু গমন ঘটে না। আর প্রাণীদের ক্ষেত্রে কি চলন গমন দুটোই ঘটে, যেরকম আমরা কি করতে, আমরা হাত পাও নাড়তে পারি এক জায়গায় দাঁড়িয়ে, আবার আমাদের কি হয়, গমনও ঘটে। এইবার ব্যাপারটা হচ্ছে যে কোনো কিছুই তো এমনি এমনি হয় না, যে কোনো কিছু ঘটে যখন তার পিছনে একটা ভ্যালিড রিজন থাকে। এবার আমাদের যে চলন গমন ঘটছে, এবার উদ্ভিদের যে চলন গমন ঘটে না, আমাদের যে চলন গমন ঘটছে কিন্তু উদ্ভিদের চলন ঘটে কিন্তু গমন ঘটে না, কেন? দেখো একটা কথা এখানে বলা যেতে পারে যে যদি আমরা সব কিছু হাতের কাছেই পেয়ে যাই তাহলে আমরা কি কাজ করব? যদি আমরা সব কিছুই হাতের কাছে পেয়ে যাই বা রেডিমেডলি পেয়ে যাই তাহলে আমরা কাজ করব না। আমাদের হাতের কাছে যদি সব কিছুই রেডিমেড থাকে তাহলে আমরা কাজ করব না। উদ্ভিদের কিছু কিছু জিনিস রেডিমেড আছে, তার মধ্যে একটি হচ্ছে তারা সালোক সংশ্লেষে সক্ষম, অর্থাৎ তাদের ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক আছে, যেটা সালোক সংশ্লেষ ঘটাতে সাহায্য করে। এবার আমরা কেন গমন করি, আমাদের কেন গমনের দরকার পড়ে না, আমাদের গমনের দরকার পড়ে আমি যদি চুপচাপ ঘরে বসে থাকি আমাকে কেউ খেতে দিবে কি? আমি মনে করো যে সূর্যের কাছে গিয়ে ছাদে গিয়ে বসলাম, ছাদে গিয়ে বসে বলছি না আমার তো আজকে খুব খিদা পেয়েছে, আমি ছাদে গেলাম, ছাদে গিয়ে বসলাম, ছাদে গিয়ে বসে আমার পেট ভরে গেল, আমি উঠে চলে এলাম, এটা হবে? বা তোমার আজকে মনে হয়েছে যে না আমি জল খাবো, আমি আমার পাটাকে মাটির তলে ঢুকিয়ে দিলাম, মাটির তল থেকে পায়ের মাধ্যমে জল খেয়ে এলাম, এটা তো হয় না, তাই নাকি?
কারণ যে আমাদের বডি বা আমাদের শরীর সেই সিস্টেমে তৈরি না, সেই পদ্ধতিতে তৈরি না। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি, উদ্ভিদের শরীর কি না সেই পদ্ধতিতেই তৈরি। কি পদ্ধতিতে তৈরি না, উদ্ভিদের কি আছে, আমাদেরকে যদি দেখতে হয় উদ্ভিদের নিচে কি আছে, উদ্ভিদের নিচে আছে মূল। উদ্ভিদের নিচে কি আছে, মূল। মূলটা কি করছে, জল শোষণ করছে, তাই তো। H2O মানে কি, জল। উদ্ভিদের নিচে কি আছে, মূল। মূলের মাধ্যমে কি পেয়ে যাচ্ছে, ও জল পেয়ে যাচ্ছে। উদ্ভিদের পাতায় কি আছে, পাতায় আছে ক্লোরোপ্লাস্ট, তার মধ্যে কি আছে, ক্লোরোফিল, তাই তো। ক্লোরোফিল কি করছে, উদ্ভিদকে খাদ্য তৈরিতে কি করছে, সাহায্য করছে। ক্লোরোফিলের মাধ্যমে কি করছে, সূর্যালোক শোষণ করে কি করছে উদ্ভিদ না খাদ্য তৈরি করতে পারছে, তাই তো। সূর্যালোক শোষণ করে উদ্ভিদ কি করছে, খাদ্য তৈরি করতে পারছে। আমি যদি ভালো করে বলি আর একটু তোমাদেরকে, আমি এটা আসছে, এটা বলে দিব আমি একবার। এটা সাড়া প্রদানের ক্ষেত্রে আমি আরেকবার বলে দিই এটা, যে প্যাথোজেন, এটা আমি যখন উদ্দীপনা বুঝাচ্ছিলাম, এটা একটু ছুটে গেছে, আমি বলে দিই যে প্যাথোজেন আর উদ্ভিদ, মিথজীবী আর উদ্ভিদ, ঠিক আছে। তো প্যাথোজেন আর উদ্ভিদ কি, যখন উদ্ভিদকে কোনো প্যাথোজেন অ্যাটাক করে বা কোনো উদ্ভিদকে যখন কোনো প্যাথোজেন মানে কি, যে উদ্ভিদের কাছ থেকে কি, প্যাথোজেন আমরা কাকে বলবো, যে এক প্রকার পরজীবী। প্যাথোজেনটা কি, প্যাথোজেন হচ্ছে এক প্রকার পরজীবী। কে, এই প্যাথোজেনটা কে, এই প্যাথোজেন হচ্ছে এক প্রকার কে, পরজীবী প্রাণী বা উদ্ভিদ হতে পারে, ঠিক আছে। পরজীবী জীব বলে দিই, জীব বললে কি আসবে, প্রাণী উদ্ভিদ দুটোই চলে আসবে। যে কি করে না উদ্ভিদের মধ্যেই থাকে বা উদ্ভিদের মধ্যে থেকে কি করে, পৌষ্টিক রস শোষণ করতে পারে, ঠিক আছে। পরজীবী মানে কি, পৌষ্টিক রস শোষণ করবে বা কি করবে, যে উদ্ভিদের ভেতরে থাকবে এবং উদ্ভিদেরই ক্ষতি করবে, তাকে আমরা পরজীবী বলি। এবং সেই পরজীবীটা যখন রোগ সৃষ্টি করবে তখন আমরা তাকে কি বলবো, প্যাথোজেন বলবো। তো প্যাথোজেনও কি বলা যায় এক ক্ষেত্রে, যে প্যাথোজেনও হচ্ছে এক প্রকার পরজীবী, যে কি করে, যে উদ্ভিদের ভেতরে প্রবেশ করে কি করে, উদ্ভিদের সামগ্রিক ক্ষতি সাধন করে বা উদ্ভিদের মধ্যে কি করে, রোগ সৃষ্টি করে। কিছু ছত্রাক আছে বা কিছু ব্যাকটেরিয়া আছে যারা কি করে, এই প্যাথোজেন হিসাবে কাজ করে। কে, কিছু ব্যাকটেরিয়া এবং ছত্রাক হচ্ছে প্যাথোজেনের উদাহরণ, যারা কি করে না, যারা প্যাথোজেন হিসাবে কাজ করে, অর্থাৎ উদ্ভিদের দেহে প্রবেশ করে উদ্ভিদের ইমিউনো সিস্টেমকে কি করে, ব্রেক করে দেয়, এবং ইমিউনো সিস্টেমকে ব্রেক করে দিয়ে বা ভেঙে দিয়ে উদ্ভিদকে কি করে, রোগাক্রান্ত করে ফেলে, ঠিক আছে। এটা প্যাথোজেন। আর মিথজীবী কি, যে উদ্ভিদের সঙ্গে একটা মিউচুয়াল দেওয়া নেওয়ার সম্পর্ক তৈরি করে। দেওয়া নেওয়ার সম্পর্ক মানে কি, যদি আমি বলি, তো এই মিথজীবিতার একটা উদাহরণ হচ্ছে, ভালো উদাহরণ হচ্ছে লাইকেন, ঠিক আছে। আমি এক্সাম্পল স্বরূপ কেন বলছি যে এটা মিথজীবিতার উদাহরণ হচ্ছে লাইকেন, কেন, এটা কার কার মধ্যে মিথজীবিতা আমি বলে দিই। এটা হচ্ছে শৈবাল এবং ছত্রাকের মধ্যে মিথজীবিতা, শৈবাল ও ছত্রাকের মধ্যে। কি মিথজীবিতা, আমরা জানি কি, শৈবাল কি, শৈবালের মধ্যে কি থাকে, ক্লোরোফিল থাকে। এ কি করতে পারে, এ খাদ্য উৎপন্ন করতে পারে। কিন্তু ছত্রাকের মধ্যে কি হয়, ক্লোরোফিল থাকে না। তো এ কি করে, এই শৈবালের কাছ থেকে পুষ্টির রস শোষণ করে নেয়, তাই তো। তাই মানে, এবং তার পরিবর্তে একে কিছু সুরক্ষা প্রদান করে, ঠিক আছে। তো এই যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং শৈবাল ও ছত্রাকের মধ্যে, সেটা হচ্ছে যেরকম যাকে আমরা বলি লাইকেন, সেটা হচ্ছে মিথজীবিতা উদ্ভিদের ক্ষেত্রে, ঠিক আছে। শৈবালকে অনেক ক্ষেত্রে উদ্ভিদও বলা হয়, তো অনেক ক্ষেত্রে না উদ্ভিদের পর্যায়েই ফেলা হয় এখন শৈবালকে। তো এটা হচ্ছে কি, মিথজীবী। তো এগুলো হচ্ছে সাড়া প্রদান। সাড়া প্রদানের সঙ্গে কীরকম সম্পর্ক আমি যদি বলি, তো যদি আমি প্যাথোজেনের ক্ষেত্রে বলি, আমি একবার ডিটেলসই বলে দিচ্ছি, ছুটে গেছিলো এই পার্টটা যেহেতু। তো আমি যদি প্যাথোজেনের ক্ষেত্রে বলি, তো উদ্দীপক কে এখানে, ওখানে মানুষের ক্ষেত্রে মশা, এখানে কে, উদ্ভিদের ক্ষেত্রে প্যাথোজেন, অর্থাৎ কি ব্যাকটেরিয়া হতে পারে। এ কিছু কেমিক্যাল বা রাসায়নিক পদার্থকে কি করে, ছাড়ে বা সিক্রেট করে বা রিলিজ করে। তো যখন এই কিছু রাসায়নিক পদার্থকে রিলিজ করছে, এ কি করছে, উদ্ভিদ ওটাকে কি করছে, সেন্স করছে। উদ্ভিদের মধ্যে কিছু মেকানিজম কাজ করে, সেটা কি করে, ওটাকে সেন্স করতে বা সেটাকে উপলব্ধি করতে সাহায্য করে। তো এখানে কি হয়ে গেল, প্যাথোজেনটা কি হয়ে গেল, এক্ষেত্রে প্যাথোজেনটা হয়ে গেল উদ্ভিদের ক্ষেত্রে যদি বলা যায়, প্যাথোজেনটা হয়ে গেল কি, উদ্দীপক, ঠিক আছে। উদ্দীপক হয়ে গেল কে, প্যাথোজেন। ওই যে রাসায়নিক পদার্থ যেটা ক্ষরণ করছে, ঠিক আছে, যে রাসায়নিক পদার্থটা ক্ষরণ করছে, সেই রাসায়নিক পদার্থটা কি হচ্ছে, সেই রাসায়নিক পদার্থ হয়ে যাচ্ছে কি,
সেই রাসায়নিক পদার্থটা হয়ে যাচ্ছে উদ্দীপনা বা অনুভূতির সৃষ্টি করছে। এবং সংবেদনশীলতা কি, যে উদ্ভিদ যে সাড়া প্রদান করছে, অর্থাৎ এর প্রভাবে উদ্ভিদের যে পরিবর্তন ঘটছে বা উদ্ভিদ যে সাড়া প্রদান করছে, অর্থাৎ উদ্ভিদের যে ডিফেন্স মেকানিজম, যার মাধ্যমে কি হচ্ছে উদ্ভিদ একে প্রতিরোধ করছে, ঠিক আছে, সেটাকেই বলে সংবেদনশীলতা। বুঝা গেছে? এটা বলার জন্য আমি প্যাথোজেনটাকে রেখেছি। মিথজীবীর ক্ষেত্রেও জানি যে আমরা ডাল জাতীয় উদ্ভিদের মূলের অর্বুদে যে মিথজীবিতা তৈরি করে, ঠিক আছে, তাই তো, রাইজোবিয়াম তৈরি করে। রাইজোবিয়াম কি করে না, ওই মূলের অর্বুদে কি বসবাস করে, যে নাইট্রোজেনকে ফিক্সেশন করতে সাহায্য করে। এবং নাইট্রোজেন, দেখো নাইট্রোজেন বাতাসে তো মুক্ত অবস্থায় পাওয়া যায় না, তাই তো, মুক্ত অবস্থায় পাওয়া যায়, কিন্তু এই বাতাসে মুক্ত অবস্থায় যে নাইট্রোজেনটা পাওয়া যায় সেটা কি উদ্ভিদ সরাসরি শোষণ করতে পারে না বাতাস থেকে। তো একে প্রথমে কি হয়, মাটিতে পাঠাতে হয়। এই মাটি থেকে কি করে উদ্ভিদ শোষণ করে। তো এই যে N2 যেটা বা নাইট্রোজেন যেটা, সেটাকে যখন মাটিতে পাঠাতে হচ্ছে, এর কাজটা করে কে, ওই রাইজোবিয়াম, ঠিক আছে। তো এই রাইজোবিয়াম এই কাজটা যেটা করে, নাইট্রোজেন ফিক্সিং যে পদ্ধতিতে যে করে, যেটা বায়োলজিক্যাল প্রসেসে করে, তো সেটা কি মিথজীবিতা করে। মানে কি করছে, মাটিতে থাকছে কে, রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি করছে না, প্রোভাইড করছে কি, এই নাইট্রোজেনকে মাটিতে ফিক্সড করছে। মাটিতে ফিক্সড করার পরে কি করছে, উদ্ভিদ সেটাকে শোষণ করছে। তার পরবর্তী উদ্ভিদ কি দিচ্ছে, উদ্ভিদ একে বাসস্থান দিচ্ছে, তাই তো, বা কিছু নিউট্রিয়েন্ট সাপ্লাই করছে, নিউট্রিয়েন্ট দিচ্ছে, তাই তো। তো এগুলো কি, এগুলো হচ্ছে মিথজীবিতা। তো এখানেও কি উদ্দীপককে, এখানেও যদি বলা যায় ভেবে বলতে হয়, তো এখানে উদ্দীপনা সৃষ্টি করছে, মানে বিভিন্ন রকম যে রুট নোডিউল বা নোডিউল ফরমেশন যেটা, সেটা উদ্দীপনা। এবং সংবেদনশীলতা মানে উদ্ভিদ এতে কীভাবে রিয়্যাক্ট করছে বা সাড়া দিচ্ছে, ঠিক আছে, বুঝা গেছে। এই জন্য আমি এই দুটো লিখে রেখেছিলাম, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট আমি যেটা বলছিলাম সেটাই যাই। এবার নেক্সট আমি যেটা বলছিলাম চলন গমন, তাই তো, মানে চলনের গুরুত্ব হলো কেন, গমনের গুরুত্ব হলো কেন, আমি এখানে লিখে রেখেছিলাম তাই বলে দিলাম ওটা। এবার হচ্ছে চলন গমন, মানে চলন গমনের গুরুত্বটা কি, তাই তো, মানে চলন গমন হচ্ছে কেন, চলন ও গমন প্রয়োজনীয়তাটা কেন পড়লো, তাই তো। এটা যদি বলতে হয় আমাকে যে চলন গমনের, যদি এবার আমি প্রথমেই যেটা বলছিলাম বা আলোচনা করছিলাম সেই দিকে আর যাচ্ছি না। উদ্ভিদের ক্ষেত্রে কেন হয় আমি বলি, যে আমি একটা উদ্ভিদ যদি ড্র করি, এটা মূল দিয়ে দিলাম উদ্ভিদের, ঠিক আছে, আঙ্কা অতটাও ভালো নাই এখন বর্তমানে, ঠিক আছে, ঠিক আছে, ওই গাছ দিয়ে আমি গাছ দিলাম এটা, ঠিক আছে। তো উদ্ভিদের ক্ষেত্রে কি হচ্ছে, দেখো আমাদের প্রথমেই যেটা আমি বললাম যে মেকানিজম আলাদা আমাদের শরীরের গঠনে। তো উদ্ভিদের ক্ষেত্রে কি ঘটছে না, উদ্ভিদের ক্ষেত্রে মূল প্রেজেন্ট থাকছে, মূল যে কি করছে কি জলকে শোষণ করছে, জল বা H2O কে শোষণ করে নিচ্ছে। পাতায় কি থাকছে, ক্লোরোফিল থাকছে। গ্রানা অঞ্চলে ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকছে, যে কি করছে না সূর্য থেকে আসা যে আলো, ঠিক আছে, সেই সূর্য থেকে আসা যে আলো সেটাকে শোষণ করছে। নিচ থেকে কি যাচ্ছে, ওয়াটার যাচ্ছে। সালোক সংশ্লেষ পদ্ধতি তো তোমরা জানো। এর মধ্যে কি করছে, বিক্রিয়া ঘটিয়ে কি করছে, গ্লুকোজ ফর্মেশন করছে, কি না, গ্লুকোজ তৈরি করছে, গ্লুকোজ বা শর্করা যেটাকে বলো তোমরা, সেটা তৈরি করছে, তাই তো। সূর্যালোকের উপস্থিতিতে, আমি বলছি কারণটা, যে একটু করে সবটাই ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি আমি, যে কী করছে না সূর্যালোকের উপস্থিতিতে কি করছে না ক্লোরোফিল এবং জলকে কাজে লাগিয়ে যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করছে, সেটা সেই যে পদ্ধতিতে করছে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ, আমরা জানি। এবার আমাদের দেহে কি সেই পদ্ধতিটা আছে বা সেই পদ্ধতিটা করার মতো কোনো প্রসেস আছে, নেই। ওটা কোথায় আছে, গাছেদের দেহে আছে। এবার গাছেদের দেহে আছে, গাছরা কি করে, যে যখন সূর্যালোক প্রেজেন্ট থাকে, সূর্যের আলোর উপস্থিতিতে কি করে, শর্করা জাতীয় খাদ্য তৈরি করে নেয়। শর্করা জাতীয় খাদ্য তৈরি করে কি করে, যে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়ে গেলে সেটাকে সে গ্লুকোজে কনভার্ট করে দেন, তার শারীরবৃত্তীয় ক্রিয়াগুলো পরিচালনা করে
বা এনার্জি হিসাবে গ্লুকোজ থেকে এনার্জি নিয়ে সেটাকে এনার্জিতে গ্লুকোজটাকে এনার্জিতে কনভার্ট করে কিছু টপিক আছে, সেগুলো এখন না জানলেও চলবে, সেগুলো 11-12 যখন উঠবে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো সেক্ষেত্রে জানতে পারবে। কিছু কিছু আছে যেরকম গ্লাইকোলাইসিস আছে, ক্রেবস চক্র আছে, ক্রেবস সাইকেল যেটা, এগুলো পরে আমরা বলবো, এখন এটা নেই। তো এই পদ্ধতিতে কী করে, গ্লুকোজটাকে ভেঙে শক্তি উৎপন্ন করে, যার ফলে কী হয়, গাছের যে ভিতরের যে মেকানিজমসগুলো সেগুলো কী হয়, সেইগুলো কন্ট্রোল হয়। ঠিক আছে, তো এই কারণে গাছের কিন্তু গমনের প্রয়োজন পড়ে না। কেন পড়ে না, যে গাছ এক জায়গায় দাঁড়িয়েই কিন্তু দেখো সব কাজ করতে পারছে। গাছ এক জায়গায় দাঁড়িয়েই তার মূলের মাধ্যমে জল, জাইলেমের মাধ্যমে কি করছে, জলকে তুলে নিচ্ছে, যার মাধ্যমে জল কি করছে, উপরের দিকে উঠে, তাকে বলা হয় জাইলেম। ঠিক আছে, আর এই খাদ্য যার মাধ্যমে নিচের দিকে নামে, খাদ্য তো বলা ভুল, শর্করা জাতীয় যে শর্করাটা তাকে বলা হয় ফ্লোয়েম, আমি বলে রাখলাম কনসেপ্টের জন্য। তো এই জাইলেম ইসের মাধ্যমে কি হয়, জলকে শোষণ করে নিচ্ছে, উপরের দিকে তুলছে। তার মধ্যে কি হচ্ছে, সূর্যের আলোর উপস্থিতিতে পাতায় কি থাকছে, ক্লোরোফিল থাকছে, এর মাধ্যমে খাদ্য তৈরিতেও কি করছে, নিজের জায়গাতে থেকেই করে নিচ্ছে। তাছাড়া কি, যে ওর কিছু প্রোটেকশান, যেরকম আমাদের যেরকম শীতে আমাদেরকে কি পরতে হয়, ড্রেস পরতে হয়, কি মোটা সোয়েটার বা জ্যাকেট টাইপের কিছু পরতে হয়, কিন্তু কিছু কিছু গাছের ক্ষেত্রে গাছ কি করতে পারে না, গাছ নিজেদের প্রোটেকশানকে কি করতে পারে, নিজেরাই কিন্তু নিজেদের মেকানিজমকে চেঞ্জ করে নিজেদের প্রোটেকটিভ লেয়ার তৈরি করতে পারে। যেরকম একটা বলতে পারি উদাহরণস্বরূপ বার্ক, ঠিক আছে, বা আদার্স জ্যাকেট লাইকের কিছু স্ট্রাকচার হয়, কিছু বার্ক তৈরি করে বা ছাল তৈরি করে, এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু গাছ কি করতে পারে না, একটা জায়গায় দাঁড়িয়েই করতে পারে। এবং গাছ কিন্তু নিজের শারীরিক মেকানিজমকে কিন্তু সময়ের সাথে যখন আনফেভারেবল কন্ডিশন আসে তার সঙ্গে সঙ্গে কি করতে পারে, চেঞ্জ করতে পারে, যেটা কিন্তু আমরা পারি না, বা আমাদের ক্ষেত্রে যেটা সম্ভব হয় না, আমরা কিন্তু সেটা পারি না, কিন্তু কে পারে, গাছ পারে। এবার যখন আমি আগেই যেটা বললাম, যে আমি যদি একটা জায়গায় দাঁড়িয়েই সব কিছু করতে পারি, আমার খাওয়ারও একটা জায়গায় দাঁড়িয়েই হয়ে যাচ্ছে, আমার জলের যে আমাদের যে শারীরিক পূর্তি বা শারীরবৃত্তীয় ক্রিয়ার জন্য যেগুলো জিনিস প্রয়োজন, সেইগুলোও যখন আমরা একটা জায়গায় দাঁড়িয়েই পেয়ে যাচ্ছি, তাহলে কি আমরা আর গমন করব, বা আমাদের কি গমনের দরকার পড়বে, নিশ্চয়ই পড়বে না। সেই কারণে গাছ যেহেতু একটা জায়গায় বা একটা স্থানে স্থির থেকেই তার শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি চালাবার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো পেয়ে যাচ্ছে, খাদ্য বলো কি আদার্স যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো পেয়ে যাচ্ছে, এবং সে ঠান্ডা বা গরম সেই অনুপাতে তার মেকানিজম চেঞ্জ করলে, যে ইন্টারনাল যে মেকানিজম বা ইন্টারনাল যে পদ্ধতিগুলো সেগুলো চেঞ্জ করে নিজেদেরকে ইভলভ করতে পারছে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে, তার কারণে কি হচ্ছে না, তার কারণে গাছের কিন্তু গমনের প্রয়োজন হচ্ছে না। তাই গাছ কি করছে না, এক জায়গাতে স্থির থেকে শুধুমাত্র চলন করছে। ঠিক আছে, তাদের কিন্তু গমনের কি পড়ছে না। চলনের মধ্যে তিনটা ভাগ আছে, আমি পরে বলছি। তো কিন্তু আমাদের কি চলবে, আমাদের তো ক্লোরোফিল নেই, ঠিক কিনা, আমরা তো মাটি থেকে জল, যেটা প্রথমেই বললাম, যে মাটি থেকে তো জল শোষণ করতে পারবো না নিশ্চয়ই, তাই তো। আমি একই কথা বারবার কেন বলছি, যে যাতে তোমাদের ক্লাসটা করতে করতেই মুখস্থ হয়ে যায়। অনেক ধরনের অবজেকশন থাকে, একই কথা দিয়ে ক্লাস লম্বা করছো, আমি এইভাবেই করাই, যদি কোনো আপত্তি থাকে তাহলে আমার কিছু করার নেই, কারণ যে আমি এমনভাবে বলবো যাতে ক্লাসের সাথে সাথেই মুখস্থ হয়ে যায় জিনিসটা। তো যাই হোক, তো কি হচ্ছে না, আমাদের মূলের সাহায্যে তুলছে, আমাদের তো মূল নেই, ঠিক কিনা। তো আমাদের কি, আমাদের খাওয়া দাওয়ার জন্য বা বাসস্থানের জন্য বা আমাদের বেঁচে থাকার জন্য কি, আমাদের বা প্রাণীদের গমনটা কিন্তু অপরিহার্য, আমাদেরকে কিন্তু গমন করতেই হবে, কারণ যে আমাদের শরীর এই মেকানিজমে তৈরি না। তাই গাছেদের কি চলন হলেই হয়, গমনের দরকার পড়ে না, তাই তারা গমন করে না। আমাদের কি চলন গমন দুটোই করতে হয়, কেন করতে হয় না, আমাদের মেকানিজমটাই হচ্ছে সেরকম যে আমাদেরকে দুটোই করতে হবে, একটা করলে কিন্তু আমাদের হবে না। বুঝা গেছে। তো আজকে যে আমি জিনিসটা পড়ালাম সেটা হচ্ছে উদ্দীপক, উদ্দীপনা, সংবেদনশীলতা, এবং তার সাথে পড়ালাম চলন গমন এবং প্যাথোজেন এবং মিথুজীবিতা সম্বন্ধে একটা ছোট্ট ক্লাস আমি বললাম। এটা পার্ট 1-এর ক্লাস। পার্ট 2-এ আমি বিভিন্ন চলনের যে বিভিন্ন পার্টগুলো, অর্থাৎ ট্যাকটিক চলন, ঠিক আছে, বা ট্রপিক চলন বা ন্যাস্টিক চলন, এই মূলত তিন প্রকার যে চলন আছে তা নিয়ে আলোচনা করব, এবং তারপরের ক্লাসে আমি আলোচনা করব হরমোন, অর্থাৎ উদ্ভিদ হরমোন নিয়ে। তো আজকের জন্য এইটুকুই তোমরা ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো। কোথাও অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই আবার চেষ্টা করব। ঠিক আছে।